ভ্যাট কিন্তু বিশাল একটা পার্ট। তো সেটা 10 দিনে কভার করা এটা কিন্তু আসলে সম্ভব না এক কথায়। বাট প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান, যে কোনো প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানের যে প্র্যাকটিক্যাল কাজগুলো, ওই কাজগুলোর জন্য আমরা আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। আশা করি আপনারা কনফিডেন্ট পাবেন এবং কনফিডেন্টলি যে কোনো প্রতিষ্ঠানের কাজ করার জন্য নিজেকে আহ যোগ্য মনে করবেন এক কথায়, এটা বিশ্বাস করি। কিন্তু আপনাদের ডেডিকেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি আমার জায়গা থেকে আন্তরিক যত থাকি না কেন, আপনাদের ডেডিকেশন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইটাকে খুব ভালোভাবে ওই জায়গায় নিয়ে যেতে পারবো না। এখানে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। ওখানে আমরা ভ্যাট, ট্যাক্স এই রিলেটেড অনেক ধরনের ভিডিও থাকে, তো যেগুলো আপনাদের ক্যারিয়ারের জন্য হেল্পফুল হতে পারে। ম্যাটেরিয়ালস আপনাদেরকে গুগল ড্রাইভ শেয়ার করে দেওয়া হয়েছে, সেখান থেকে পাবেন। এরপরে হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপস যেটা শেয়ার করা আছে, অ্যান্ড্রয়েড অ্যাপসে আপনাদের কোর্সের মধ্যে ম্যাটেরিয়ালস গুলো পাবেন। আমার সম্পর্কে আপনারা অবশ্যই সবাই জেনে তারপরেই জয়েন করছেন। আমি আব্দুর রাজ্জাক, মেম্বার অফ ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, ফাউন্ডার অফ ভ্যাটকনস বিডি, ডিরেক্টর হিসেবে আছি বিডিকনস প্রফেশনাল সার্ভিসেস লিমিটেড, এবং কাজ করছে একটি অ্যাকাউন্টেন্সি ফার্মের সাথে, বেসড ইন ইউকে। ওই ফার্মের মাধ্যমে আমরা ইউকের ভ্যাট, ট্যাক্স, অ্যাকাউন্টস প্রিপারেশন এই সমস্ত কাজগুলো মূলত করে থাকি। এই হচ্ছে আমার ছোট্ট প্রোফাইল একেবারে। এর সাথে সাথে আমাদের আইটিপি যে এক্সাম আছে সামনে, আইটিপি এক্সামের জন্য ডেডিকেটেডলি কাজ করব। যখন আপনারা ক্লাসে থাকবেন অবশ্যই সাথে নোট খাতা রাখবেন, কলম রাখবেন, ক্যালকুলেটর রাখবেন, এবং মূসক ফর্ম যেগুলো আছে মূসক ফর্মগুলো একটু প্রিন্ট করে সাথে রাখবেন। অথবা আপনার যদি ল্যাপটপ থাকে বা ডিসপ্লেতে দেখতে পারেন, সুযোগ থাকলে সেটাও ভালো হয়। বাট হাতের কাছে যদি প্রিন্ট করা ফর্মগুলো থাকে, আপনার কিন্তু তখন এটার দিকে তাকাইতে পারেন, খুব ভালো হয়। কোর্স আউটলাইন আমরা শুরু করব বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ভ্যাট। এরপরে আমরা মূসক 6.1 থেকে 6.10 নিয়ে কথা বলবো। এরপরে হয়তো বিন রেজিস্ট্রেশন, অথবা বিন রেজিস্ট্রেশন এমন আছে আমরা শেষের দিকেও যাইতে পারি। কারণ হচ্ছে বিন রেজিস্ট্রেশন একটা প্রতিষ্ঠানের জন্য একবার লাগে লাইফে, এটা কিন্তু আবার সারা জীবন করতে হয় না। তো এইগুলো হচ্ছে আমাদের মূল টপিকসটা কি, প্র্যাকটিক্যাল ফর্মগুলা, খুব প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে আমরা ভালোভাবে করতে পারি। তাহলে প্র্যাকটিক্যাল কাজ কিন্তু তেমন বেশি কিছু না। জাস্ট দেখেন এখানে 1 2 3 4 5 5টা লাইনে আমি আপনাকে টোটাল কাজটা এখানে দেখাই দিলাম। তাহলে এই টোটাল কাজটা আমরা 10 দিন বসে শিখবো। কাজে খুব চমৎকার ভাবে শিখতে পারবো যদি আপনারা একটু আন্তরিক হন, যদি মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো একটু উপভোগ করার চেষ্টা করেন। এখন আমরা তো ভ্যাটের একেবারে স্টার্টিং পয়েন্টে আছি, তাই না? জাস্ট শেখা শুরু করছি, আমাদের লেভেলটা হচ্ছে 0। আমরা তো ভ্যাটে এক্সপার্ট হতে হবে। ভ্যাট প্রফেশনে নিয়ে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে আপনার খুব ভালো জ্ঞান থাকার দরকার, ভ্যাটের যে টোটাল কার্যক্রম সেটা কিভাবে নির্ধারিত হয়, এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে এই নিয়মটা কোথা থেকে আসছে। তো সেইটা যদি খেয়াল করি তাহলে ভ্যাট আইনের যে পরিধি সেইটা আমাদেরকে বুঝতে হবে। ভ্যাট আইনের পরিধির মধ্যে প্রথম হচ্ছে ভ্যাটের যে আইন আছে যেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটিস অ্যাক্ট 2012, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটিস রুলস 2016। এই দুইটা হচ্ছে মেইন। এই দুইটার পরে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন এসআরও জারি করা হয় বিভিন্ন সময়। আমরা একটা ব্যাপার জানি, যে কোনো আইন যদি চেঞ্জ করতে হয়, আইনের কোনো ধারা বা কোনো নিয়ম কানুন, সেটা পার্লামেন্ট থেকে চেঞ্জ করা হয়। কিন্তু পার্লামেন্ট তো সবসময় অ্যাক্টিভ থাকে না, অথবা এই স্পেসিফিক
যে সমস্যাটা, এই সমস্যার জন্য শিডিউল করা টাইমটাও হয়তোবা ওই সময় মতো নাও আসতে পারে, এমার্জেন্সি ভিত্তিতে যখন দরকার। এজন্য করা হয় কি, আপনার বিভিন্ন রকমের এসআরও, তারপরে এসআরও হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, তারপরে জিও, এসও, এইগুলো জারি করা হয় বিভিন্ন ক্ষেত্রে। তো যদি কোনো ভ্যাটের নিয়ম কানুন চেঞ্জ হয়, অথবা নূতন কোনো কিছু আসে, ফ্যাক্ট আসে, অথবা কোনো কিছু বাদ দিতে হয়, এজন্য এসআরও জারি করা হয়, জেনারেল অর্ডার জারি করা হয়, স্পেশাল অর্ডার জারি করা হয়। এবং কোনো কোনো সময় দেখা যায়, আমরা সবাই জানি ভ্যাটের যে কথা, আইনের যে কথা, ভাষা যেটা, সেটা কিন্তু একটু কমপ্লেক্স থাকে, স্বাভাবিকভাবে বুঝতে কিন্তু একটু সমস্যা হয়। এজন্য সমস্যাটা কোথায় হয় দেখেন, আমার একটা নিয়ম বলে দিল, আমি একরকম ভাবে মিন করলাম, আরেকজন অন্যরকম ভাবে মিন করলো, তাহলে কি আমরা দুইজন দুই রকম ভাবে প্র্যাকটিস করা শুরু করছি, দুইজন দুই রকম ভাবে বুঝে দুই রকম ভাবে প্র্যাকটিস করা শুরু করছি। তো এরকম 18 কোটি মানুষের দেশে তো এক একজন এক এক রকমের প্র্যাকটিস করা শুরু করবে, যদি কোনো একটা পয়েন্ট সুস্পষ্ট ভাবে বলা না থাকে বা কোনো কনফিউশন দেয়া থাকে। তখন হয় কি, যখন দেখা যায় প্র্যাকটিক্যালি যে এরকম বিভিন্ন রকমের প্র্যাকটিস হচ্ছে, এনবিআর তখন এই বিষয়ের উপর একটা ব্যাখ্যা প্রদান করে যে আসলে কনফিউশনটা কোথায় এবং সত্যিকার প্রকৃত যে ব্যাপার সেটা কি। কাজেই এই ব্যাখ্যাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের 3টে শিডিউল আছে আইনের সাথে, এই আইনের সাথে 3টে শিডিউল আছে, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল। এখানে ফার্স্ট শিডিউল যেটা, এটাই বলা হয়েছে আমাদের ভ্যাট মূলত আরোপিত হয় কিসের উপর, বিভিন্ন পণ্য এবং সেবা যখন ভোগ করা হয় তার উপরে কিন্তু ভ্যাট আরোপ করা হয়। তাইলে যে প্রোডাক্টটার দাম হচ্ছে, ধরেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 500 টাকা, এর উপরে যদি 15% ভ্যাট অ্যাপ্লাই করা হয়, বাংলাদেশে স্ট্যান্ডার্ড ভ্যাটের রেট হচ্ছে 15%, তখন কি 100 টাকা যদি দাম হয়, ভ্যাট সহ 115 টাকা দাম হয়ে যাবে। বুঝতে হবে যে আমার ভোক্তার কাছে এই 115 টাকা নাও থাকতে পারে। তাহলে 115 টাকা যদি না থাকে, এটা যদি কোনো গুরুত্বপূর্ণ প্রোডাক্ট না হয়, সেক্ষেত্রে একজন ভোক্তা এই প্রোডাক্টটা ব্যবহার করবে না, অথবা কম ব্যবহার করবে। কিন্তু এটা যদি মৌলিক চাহিদার সাথে রিলেটেড হয়, অর্থাৎ যেগুলো আমাদের জীবন যাপনের জন্য দরকার, হ্যাঁ, যেমন ওই যে বেসিক নিডস যেটাকে বলে, এই প্রোডাক্টের উপরে যদি আপনার ভ্যাট চার্জ করা হয়, এই প্রোডাক্টের দাম তো বাড়বে। আর এই প্রোডাক্টের দাম যখন বাড়বে, তখন কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যেতে পারে। এই জন্য প্রথম তফসিলের মাধ্যমে একটা লিস্ট করা হয়েছে, যে সকল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস, পণ্য বা সেবা মানুষের নিত্য প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলাকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেমন চালের উপরে যদি ভ্যাট আরোপ করে, তাহলে কি অবস্থা হবে, তাই না? তো এই রকমের গুরুত্বপূর্ণ যেগুলো মানুষের বেসিক নিডস এর সাথে সরাসরি জড়িত, এই সমস্ত পণ্য বা সেবাকে ভ্যাটের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, যে এদের এই সব প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ভ্যাট প্রযোজ্য নাই। তাইলে সেটা কিভাবে জানান দিছে? প্রথম তফসিলের মাধ্যমে। আপনাদের কাজ হচ্ছে সাথে নোট খাতা লেখা, এবং এই যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলা, এইগুলা একটু জাস্ট নোট করা। হ্যাঁ, এরপরে হচ্ছে থার্ড শিডিউল। তো আমরা দেখলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাহিরেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পণ্য বা সেবা থাকে, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন ওই পণ্য বা সেবাকে সরাসরি অব্যাহতি দেয় নাই, কারণ ওইগুলা মৌলিক চাহিদার সাথে রিলেটেড না, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ, এগুলোকে আর একটা শিডিউল বা তফসিলের মাধ্যমে আপনার হ্রাসকৃত হারে প্রদান করছে। যেমন কিছু কিছু পণ্যর ক্ষেত্রে বলছে 5%, কিছু কিছু পণ্য সেবার ক্ষেত্রে বলছে 7.5%, কিছু কিছু পণ্য সেবার জন্য বলছে 10%। এরকম বিভিন্ন হ্রাসকৃত যে রেট, সেই রেটের যে পণ্য বা সেবার লিস্ট, সেটা আছে কোথায়? তৃতীয় তফসিল বা থার্ড শিডিউলে। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম। প্রথম তফসিলে থাকে অব্যাহতিপ্রাপ্ত বা এক্সেমটেড আইটেমস গুলা, থার্ড শিডিউলে থাকে
হ্রাসকৃত আইটেমস গুলা। সেকেন্ড শিডিউল হচ্ছে আর একটা ব্যাপার, কিছু কিছু পণ্য সেবা যেমন মানুষের বেসিক্স নিডের সাথে জড়িত, মৌলিক চাহিদার সাথে রিলেটেড, তেমনি ভাবে কিছু কিছু পণ্য সেবা আছে যেটা সমাজের জন্য খুব একটা প্রত্যাশিত না, যেমন বিড়ি, সিগারেট বা তামাকজাত দ্রব্য যা বা মাদক দ্রব্য বা বিলাসী টাইপের আইটেম। হ্যাঁ, তো এইগুলা কিন্তু সাধারণ মানুষের জন্য অথবা একটা বাংলাদেশের জন্য আসলে ক্ষতিকর। তো এই সকল ক্ষেত্রে সরকার করছে কি যাতে মানুষ এটাকে কম ব্যবহার করতে পারে। একটা স্বাধীন দেশে আপনাকে সরাসরি তো বলতে পারবে না যে তুমি প্রাইভেট কার কিনতে পারবা না। তাহলে প্রাইভেট কার যদি আপনি চালান তাহলে কি হয়, অনেক কার্বন নিঃসরণ করে, প্লাস আপনার রোডে ট্রাফিক জ্যাম বাড়ে, যেটা সাধারণ জনজীবন অতিষ্ঠ করার জন্য কার্যকর ভূমিকা পালন করে এক কথায়, তাই না? তো এখন সরকার তো কাউকে বলতে পারবে না যে তুমি প্রাইভেট কার কিনো না, তাইলে কি তার স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। এজন্য ওখানে কি করছে, টেকনিক্যালি ওটার উপর একটা ভ্যাট চার্জ করে দিল। ভ্যাট তো আছে, ভ্যাটের সাথে সাথে এক্সট্রা সম্পূরক শুল্ক যেটাকে বলে, এক্সট্রা আরো কিছু কর বা ট্যাক্স ধার্য করে দিল, যাতে করে আপনি যদি ওইটা ব্যবহার করতে চান আপনাকে অনেক বেশি খরচ করতে হবে। যদি ওই পরিমাণ টাকা যদি আপনার পকেটে না থাকে সেক্ষেত্রে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন না। আর আপনি যখন ব্যবহার করতে পারবেন না, আপনার মতো আরো কিছু মানুষ ব্যবহার করতে পারবে না, তখন আলটিমেটলি এই যে প্রোডাক্ট অথবা এই যে প্রাইভেট কার অথবা যেটাই হোক, এটার ইউজেসটা একটু কমবে। তাইলে এটার ইউজেস বা এটার পারচেজ যদি কমে সেক্ষেত্রে কি রাস্তায় ট্রাফিক জ্যামের পরিমাণটাও কিন্তু একটু কমবে, তাই না? এই হচ্ছে মেইন ব্যাপার। আবার ধরেন মাদক দ্রব্যের কথা যদি বলি, ড্রিঙ্কস এর কথা যদি বলি, ড্রিঙ্কস এর উপরে সম্পূরক শুল্ক আরোপ করা হয়। ধরেন একটা ড্রিঙ্কস এর উপরে 300% সম্পূরক শুল্ক আরোপ করা হইলো। 300%। একটা ছেলে, ওর পকেটে আছে ধরেন 300 টাকা, 300 টাকা আছে ওর পকেটে, একটা বোতলের প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে ওর পকেটে যখন 300 টাকা, একটা বোতলের দাম যখন 100 টাকা, ও স্বাভাবিকভাবে যখন একটু মন চাইবে তখন কিন্তু ওই প্রোডাক্টটা সে কিনতে পারবে, তাই না? এখন এটাকে কি করলো, এটার উপরে 300% সম্পূরক শুল্ক অ্যাড করে দিল। তাহলে 300% সম্পূরক শুল্ক যখন অ্যাড করলো, এটার দাম হইলো কত, 100 টাকা হচ্ছে বেস ভ্যালু, এর সাথে 300 টাকা, 300 মানে কি 300 টাকা সম্পূরক শুল্ক, তাহলে সম্পূরক শুল্ক সহ কত আসে, 400 টাকা। এই 400 টাকার উপরে আবার ভ্যাট যুক্ত হইবে 15%, তাহলে আসে কত, 460 টাকা। তাহলে এখন এই ছেলেটার পকেটে আছে 300 টাকা, ও কি এই 460 টাকার একটা প্রোডাক্ট আর পারচেস করতে পারবে? পারবে না। তার মানে কি টেকনিক্যালি ডিমোটিভেট করা হয় সম্পূরক শুল্কের মাধ্যমে। এখন যে সকল পণ্য বা সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপিত হবে তার একটা লিস্ট করা হয়েছে, যে লিস্টে রাখা আছে কোথায়, দ্বিতীয় তফসিল বা সেকেন্ড শিডিউলে। তাহলে আমাদের এই এই ব্যাপারগুলোতে স্টাডি করতে হবে, তাই না? কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া আছে কোথায় পাবো, ফার্স্ট শিডিউল। কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে হ্রাসকৃত হার, থার্ড শিডিউলে লিস্ট দেয়া আছে। কোন কোন ক্ষেত্রে সম্পূরক শুল্ক, এটা দ্বিতীয় তফসিল বা সেকেন্ড শিডিউল আছে। তাহলে বিষয়টা এরকম, যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে ভ্যাট হচ্ছে 15%। বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভ্যাট রেট হচ্ছে 15%। কিন্তু কোনো অন্য কোনো এসআরও বা তফসিলের মাধ্যমে যদি কোনো রেট কমায় সেইগুলা বাদ যাবে। অর্থাৎ কেউ যদি বলে যে আমার 10%, তাহলে তুমি কোন জায়গায় 10% তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে? তার মানে সে কোথায় যাবে, তখন থার্ড শিডিউলে তার খুঁজতে হবে যে আসলে 10% কিনা। যদি কেউ বলে আমি অব্যাহতি প্রাপ্ত, তাহলে দেখতে হবে যে ফার্স্ট শিডিউলের ভিতরে ওই আইটেমটা আছে কিনা, অথবা অব্যাহতির জন্য আর একটা এসআরও দেয়া আছে, এসআরও 163। তো সেখানে দেখতে হবে যে আসলে আসলে ওই আইটেমটা আছে কিনা। যদি থাকে পাইছে, আর যদি না থাকে তাইলে তার ভ্যাটের হার কত,
15%। তাহলে এখানে যেটা আমরা বলছিলাম যে আপনি যদি ভ্যাট এক্সপার্ট হইতে চান বা ভ্যাট প্রফেশনে ভালো করতে চান, আপনাকে ভ্যাটের যে আইন আছে সেটাকে জানতে হবে, বিধিমালা জানতে হবে। এরপর বিভিন্ন সময়ে এসআরও জারি করা হয়, জেনারেল অর্ডার, স্পেশাল অর্ডার, এক্সপ্লানেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড শিডিউল। সাথে সাথে আমাদের এই আইনটা অ্যাক্টিভ হয়েছে 2019 সাল থেকে। এই 2019 সালের আগে আর একটা ভ্যাটের আইন অ্যাক্টিভ ছিল, যেটার নাম ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট 1991। তো 1991 সালের আইনটাও আমাদেরকে নলেজে রাখতে হবে। কেন রাখতে হবে? ভ্যাটের ভিতর একটা নিয়ম বলা আছে যে যে কোনো সময় ভ্যাট অফিস থেকে আপনার আপনার কাছে ডকুমেন্ট চাইতে পারে, বিগত 5 বছরের ইনফরমেশন চাইতে পারে। তারা টেস্ট করবে যে আসলে আপনি ভ্যাট প্র্যাকটিস সঠিকভাবে করছেন কিনা, বা অডিটে পড়লো, তাহলে কি বিগত 5 বছরের ডাটা আপনার কাছে চাইবে। এখন ধরেন ভ্যাটের আইন চেঞ্জ হয়েছে কত, 2019 সালে, এখন 20, 21, 22, মাত্র 3 বছর। তাহলে আপনার কাছে যদি 5 বছর আগে থেকে ডাটা চায়, আর যদি 5 নম্বর মানে শুরু থেকে দেখা শুরু করে বর্তমান আইন অনুযায়ী, সেক্ষেত্রে আপনার বিষয়গুলো কি সঠিক পাওয়া যাবে? কারণ কি 19 সালের আগে তো আপনি প্র্যাকটিস করছেন 91 সালের আইন। এখন যদি আপনাকে জাজ করে 2012 সালের আইন দিয়া, তাহলে কি হবে? তো ব্যাখ্যাটা আপনাকে কিন্তু দিতে হবে যে ওই সময় নিয়ম ছিল এইটা, যে নিয়মটা আমরা ফলো করেছি, কাজেই বর্তমান নিয়ম অনুসারে এটা যদি সঠিক না হয়, ওই সময় নিয়ম অনুসারে এটা সঠিক ছিল। এজন্য অ্যাজ রেফারেন্স হিসেবে কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স 1991 যেটা, এটাকে আমরা স্কিপ করতে পারি না। তো এই ছিল আমাদের প্রথম, আমাদের কি কি জানতে হবে, কোন কোন জায়গাগুলোতে আমরা হিট করব সেটা আপনাদেরকে বললাম। এখন আমাদের প্রাথমিক আলোচনা শুরু হবে। তার আগে বলেন, এতক্ষণ যতটুকু বললাম সেটা আপনাদের কাছে কি মনে হয়েছে, কঠিন নাকি নরমাল? নরমাল। মোটামুটি আছে, নরমাল আছে, নরমাল আছে, স্বাভাবিক, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করতে হবে। সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা সামনে আগাই নাকি? ঠিক আছে। ইনশাআল্লাহ।